চলে এলাম দিক কোসাইন এবং দিক অনুপাতের উপরে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো ছিল তার দ্বিতীয় পার্ট নিয়ে। এই পার্টে তোমরা বাকি অঙ্কগুলো পেয়ে যাবে। বাকি আর 3-4টে অঙ্ক আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে। তো চলো শুরু করা যাক। তোমাদের সেকেন্ড পার্টে আমি বলেছিলাম 26 নম্বরের অঙ্কটা করাবো। 26 নম্বরে তোমাদের 4টে অঙ্ক আছে এসএনদের বইতে, এবং অঙ্কগুলো বলেছে শুরুতেই যে কোশ্চেন আছে সেটা বলেছে দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো, তাদের দিক কোসাইন সমূহ নিচের সমীকরণগুলিকে সিদ্ধ করবে বা সিদ্ধ করে। আমি এখানকার 4 নম্বর অঙ্কটা সব থেকে কঠিন, বাকিগুলো খুব সহজ এবং প্রত্যেকটা একই প্রসেসেই হবে। তাই আমি 4 নম্বর অঙ্কটাই তোমাদের সামনে নিয়ে এলাম, যেটা একটু লেন্দি অঙ্ক, কিন্তু এটার মতোই করেই প্রত্যেকটা প্রসেস তুমি প্রত্যেকটা অঙ্ক করতে পারবে তোমরা। তো দেখো 4 নম্বর অঙ্কটা কী বলেছে, 3l + m + 5n = 0। এটা আমি 1 নম্বর সমীকরণ নাম নিয়ে নিলাম। 6m - 2nl + 5ln। তো এখানে আর 3 নম্বর সমীকরণটা যেটা আমি কী করেছিলাম, 1 নম্বর যে সমীকরণ যেটা দেওয়া আছে সেখানটাকে আমরা এখানে লিখেছি 1 নং থেকে পাই, এখানে লেখা হয়েছে। তো এখানে m সমান পাওয়া যাচ্ছে দেখো -5n - 3l। কী করা হলো আলটিমেটলি, যে এগুলোকে নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে যাওয়া হলো, আমরা কী করা আছে, এখানটা কী করা হয়েছে, এখানে আমরা কী করেছি, এমটাকে আলাদা করা হয়েছে, ঠিক আছে, এমটা আলাদা করা হয়েছে। তাহলে এই 5n আর 3lটা বসে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা প্রত্যেকটা অঙ্কে এভাবে করতে পারবো। এখানে যে কটা অঙ্ক আছে 4টে অঙ্ক এইভাবে করতে পারবে তোমরা। এবার এটা নাম দিয়ে দিয়েছি 3 নম্বর। আর 2 নং থেকে পাই, 2 নংয়ে কী করেছে, তখন এই এমের যে মানটা আছে সেই মানটা দিয়ে এখানকে যে এখানে একটা এম আছে আর এখানে একটা এম আছে, দুটো এমকে রিপ্লেস করা হয়েছে, দেখতে পাচ্ছ সবাই, ঠিক আছে। 2 নং সমীকরণে এমের মানটা বসিয়ে দেওয়া হয়েছে, হয়ে এটা এসছে। তারপরে এখানে সব ক্যালকুলেশন করা হয়েছে, এইসব গুণ ইন্টু করে ক্যালকুলেশন করে এটা এসছে। তারপরে এখানে আরেকটু ক্যালকুলেশন করা হয়েছে, করে 30n², যে 30 -30n, ক্যালকুলেশন বলতে এখানে মাইনাসটা কমন নেওয়া হয়েছে। মাইনাসটা কমন নিয়ে নেওয়ার পরে সব পরে প্লাস হয়ে গেছে। তারপরে এখান থেকে আবার 15 কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে 2n², 3 15 45, আর এখানে l² থাকে। এই গেল এটাকে, ঠিক আছে। এরপরে কী করা হয়েছে, এটা এমনি শেষ। এরপরে কী করা হয়েছে, এরপরে তোমরা দেখো এরপর দেখতে পাচ্ছি এখানে l² + 2n, যে ওখানে যেটা ছিল ওটা এখানে আমরা আগে যেটা ছিল, মনে করে দেখো আগে যেটা ছিল আমাদের লাস্ট, সেটা ছিল হচ্ছে এটাকে একটু ঘুরিয়ে লিখলাম, l² 3ln আর 2n² এইভাবে লেখা হয়েছে এটাকে, হ্যাঁ, ঘুরিয়ে লেখা হয়েছে এবং ওটাকে মিডিল টার্ম মতো করা হয়েছে। ওটা মিডিল টার্ম করলে আমাদের কী দাঁড়াচ্ছে, এখানে যদি মিডিল টার্ম নেওয়া হয়, আগেরটা দেখে নাও তোমরা, এটা দেখতে পারো, যদি এটাকে মিডিল টার্ম করা হয় 2n² + 3l², আগে লিখে মিডিল টার্ম করা হয়, তাহলে আমাদের গুণ করে 2 আর যোগ করে 3, তাহলে আমাদের 2 1 2। তুমি এটাকে মিডিল টার্ম করা হয়েছে, মিডিল টার্ম করে এটা এসছে, মিডিল টার্ম করা হয়েছে। মিডিল টার্ম করার পরে মিডিল টার্ম যে সিস্টেম সবাই জানো, ক্লাস 11-12 স্টুডেন্টদের মিডিল টার্ম আলাদা করে শেখাতে হয় না, সবাই জানে মিডিল টার্ম কী করে করতে হয়। সেই জন্যে এটা এসে এবং এখানে পেয়েছি আমরা l = -n এবং l = -2n। এইবার আমাদের যে আগে যে 3 নম্বর সমীকরণটা ছিল, একবার দেখিয়ে দিই আমি। আগে যে 3 নম্বর সমীকরণ যেটা ছিল, এই যে 3 নম্বর সমীকরণ এটা ছিল, 3 নম্বর সমীকরণ এই যে 3 নম্বর সমীকরণটা ছিল, এখানে আমরা কী করেছি, মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এখানে কী আছে, m = -5n - 3l, এখানে বসিয়ে দেওয়া হয়েছে। l এর মান যখন -n, যখন l = -n, তখন ওইখানে ওই 3 নঙে বসিয়ে নেওয়া হয়েছে। বসিয়ে তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে, আগে তারপরে টুকিয়ে নিয়ে তারপর ভিডিওটা আস্তে আস্তে দেখবে। বসিয়ে তারপরে ক্যালকুলেশন করে এখানে পাওয়া গেছে -2n পাওয়া গেছে m এর ভ্যালু। আবার যখন l এর মান -2n, তখন কিন্তু ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে m এর ভ্যালু। প্রথমে এখানে একটু গন্ডগোল ছিল বলে কাটাকুটি হয়েছে, সেটা তোমরা অ্যাভয়েড করবে। তো m = n পাওয়া গেছে এখানে। তাহলে প্রথমে পেয়েছি আমরা, তার মানে একটা যখন l = -n, তখন m -2n,
যখন এল সমান সমান -2n তখন এম হচ্ছে এন। তার দিক কোসাইনগুলো তাহলে কী হবে, L1 M1 N1 আর L2 M2 N2। এবার এখানে কি করা হয়েছে, এখানে এল মানে হচ্ছে L1 মানে -n, যেহেতু প্রথম আমরা এখানে -n নিয়েছিলাম মানে প্রথমটা, তারপরে এম বেরিয়েছিল -2n, এন তো এনই রাখবো, এখানে এনগুলো কেটে গেল, তাহলে -1 -2 1। আর এক্ষেত্রে কি আসছে -2n, যেহেতু আমাদের সেকেন্ড কেসে -2n ছিল এল এর ভ্যালু, -2n। আর M2 হচ্ছে n, কারণ আমার n বেরিয়েছিল এম এর ভ্যালু সেকেন্ড কেসে, M2 হচ্ছে তার মানে n, ঠিক আছে। আর N2 হবে n, এখানে যেহেতু আমরা করে n দিয়ে করছি আমরা, এখানে n কেটে গেল, তাহলে -2 1 1। তারপর তাহলে 1 নং আর যে 2 নং সরলরেখা দিয়েছিল তাদের যে মধ্যবর্তী কোণ থিটা হলে, সেখানে থিটা যদি মধ্যবর্তী কোণ, সেক্ষেত্রে আমরা কী করি, দিক কোসাইনগুলোর যে আমরা কী লিখি, আমরা L1 L2 প্লাস M1 N2 প্লাস N1 N2 বাই রুট দিয়ে L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার প্লাস মানে L1 স্কোয়ার L1 স্কোয়ার M1 স্কোয়ার N স্কোয়ার এম লেখা হয়, ঠিক আছে, ইন্টু L2 স্কোয়ার M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার লেখা হয়। তো এখানে সেই ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। 1 এবং 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে cos θ = কী হবে, L1 L2 মানে -1 -2 2 একে 2, M1 M2 -2 × 1 -2 হবে, N1 N2 1 একে 1, আর নিচে হচ্ছে এদের স্কোয়ারের যোগফল 1 + 4 + 1 4 + 1 + 1। তাহলে আলবি দুটোই সেম আছে, 6 6 উৎসের 6 হয়ে গেল, থিটা = হয়ে গেল cos ইনভার্স 1/6। এটা হচ্ছে ওই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ, ঠিক আছে। কারণ এখানে বলেছে দুটো সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো, এটাই হলো সেই সূক্ষ্মকোণটার মান, লিখে আছে, ওকে। এবার আমরা চলে আসছি পরের যে অঙ্ক, সেটা পরের ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে, পরের যে অঙ্কটা সেটা হলো দীর্ঘর 2 নম্বর অঙ্ক। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এখান দিয়ে অঙ্কটা পরীক্ষা আসতে পারে তোমাদের। দেখাও যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ LL + BM + CN = 0 এবং PM² + QM² + RN² = 0 সমীকরণ দুটিকে সিদ্ধ করলে সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি A² / P + B² / Q + C² / R = 0 হয়। অলমোস্ট সিমিলার টু দ্য প্রিভিয়াস সাম। আগে যে আমরা অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতোই অনেকটা এটা। প্রথমে যেটা দেওয়া আছে সমীকরণগুলোকে 1 নম্বর আর 2 নম্বর নাম দিয়ে নিয়েছি। 1 নম্বর সমীকরণে আমরা কী করলাম, এখান থেকে এলটাকে আলাদা সেপারেট করলাম, এলটাকে সেপারেট করা হয়ে গেল এবং সেই এলের মানটা সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে যেটা পাওয়া গেল ক্যালকুলেশন করে দেখো, এটাকে A + B² ফর্মুলার মতো ফেলা হয়েছে, এটা রাখা হয়েছে। এখানে একটাই মাত্র এল ছিল, সেই জন্যে ওরা বেশি ঝামেলা হয়নি। এই বেরিয়ে গেল, এখানে এটা এসছে ক্যালকুলেশন করে, দেখতে পাচ্ছ পি দিয়ে এখানে গুণ করে দেওয়া হয়েছে। তারপরে এখান থেকে এই দুটো থেকে MS² কমন নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এটা দাঁড়াও আমাদের দেখতে পাচ্ছ এই এখান থেকে এখানে পি দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। তারপরে এই দুটো থেকে এটা থেকে MS² কমন নেওয়া হয়েছে, কমন নেওয়া হলো। কমন নেওয়ার পরে যেটা থাকছে এইগুলো এটা পড়ে থাকছে, কমন নেওয়ার পরে থাকছে এইটা হলো। আর এখান থেকে NS² এই দুটো থেকে NS² কমন নেওয়া হয়েছে, এইটা আর এটা থেকে NS² কমন নেওয়া হয়েছে, এবার সাজানো হয়েছে। তারপরে সবাইকে NS² দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, সবাইকে NS² ভাগ করে এটা M² ম্যানেজ করা যাবে, এটা MN বা এবার এখানে একটা N কেটে যাবে, তাই M/N থাকবে, আর এটা NS² কেটে গেল। এবার দেখে নাও এটা একটা M/N এর রেসপেক্টে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, এটা M/N এর রেসপেক্টে দ্বিঘাত সমীকরণ হয়ে গেল এটা, ঠিক আছে। এটা হচ্ছে M/N এর রেসপেক্টে দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এবার সে যার বীজদ্বয় আমরা বলতে পারি M1/N1 ও M2/N2। আচ্ছা, বীজদ্বয় গুণফলের সমস্যা, আমরা এই বীজদ্বয়ের যে গুণফল সেটা আমরা প্রত্যেকেই জানি C/A হয়। এখানে আমাদের এটা C, এটা আমাদের A, তো C/A, C/A লেখা হয়েছে এখানে, দেখতে পাচ্ছি C/A লেখা রয়েছে, C/A এখানে এই যে C/A। এবার এটাকে একটু ক্যালকুলেট করা হয়েছে। ক্যালকুলেট বলতে এখানে আমরা কি করেছি, এখানে A² লসগু হয়েছে, তাহলে PC² + A²R, এখানে PP² + A² Q হলো এখানটায়। আচ্ছা, এবার এটা যে বলা হচ্ছে যে
1 নং এবং 2 নং সরলরেখাকে পরস্পর সমান্তরাল বলা আছে। আর সমান্তরাল ক্ষেত্রে আমরা জানি যে আমরা প্রত্যেকে জানি যে দিক কোসাইনগুলোর অনুপাতগুলো বা দিক অনুপাতের অনুপাত বা দিক কোসাইন অনুপাতগুলো কিন্তু অবশ্যই সমান হয়। তাহলে L1/L2 সমান M1/N2 সমান সমান N1/N2 হবে। তাহলে এখানে যদি আমরা এই দুটোকে ইকুয়াল নিই, আলাদা রেখে দুটোকে ইকুয়াল নিই, তাহলে এখানে M1/M2 সমান N1/N2 হবে। এরপরে আমরা কী করব, আমরা M1/N1 নিয়ে নিচ্ছি এদিকে গিয়ে। পরে যেটা করা আছে সেটা হচ্ছে এটা হলো এখানে কী করা হচ্ছে পরে যে M1/N1 মানে ওখানকার N1টা এপাশে আর M2টা ওদিকে নিয়ে গেলাম, করলে আমাদের দাঁড়াচ্ছে এরকম M1/N1 সমান সমান M2/N2, অর্থাৎ যে বীজদ্বয় কিন্তু সমান হয়ে গেল। তার মানে দেখো M1/N1 তাহলে বীজদ্বয় সমান হয়। আর বীজদ্বয় সমান আমরা জানি যে নিরূপক শূন্য হয়, মানে B² - 4AC শূন্য হয়। তো B² - 4AC পার্টটা যদি শূন্য হয় এখানে, আর এই যে সমীকরণটা ছিল তাতে B² মানে কোনটা, তাতে B² মানে কিন্তু আমাদের এটা B², এটা আমাদের B, এখানে এটা যে B, এটা B² হবে। -4AC এ হচ্ছে এটা, C হচ্ছে এটা। তো দেখো তাই লেখা হয়েছে এখানে যে B² - 4AC সমান 0, এটা ক্যালকুলেট করা হয়েছে। মানে এটাকে স্কোয়ার করা হয়েছে, এখানে এই দুটোকে মানে এটাকে এখানে স্কোয়ার লসগু করা হয়েছে, এখানে স্কোয়ার লসগু করা হয়েছে। পরে এখানে A4, এখানেও A4, আলটিমেটলি A4টা পাশে 0 হয়ে গেল। তাহলে আমাদের পড়ে থাকছে এখানে 4B² মাইনাস এটা পড়ে থাকছে। আচ্ছা, এখানে তারপরে কি করা হয়েছে, 4 কমন নিয়ে নেওয়া হয়েছে, তাহলে এটা পড়ে থাকবে। আর এখানে এটাকে ইন্টু করে দেওয়া হয়েছে দুটোকে, ঠিক আছে, দুটোকে ইন্টু করে দেওয়া হয়েছে। দুটোকে ইন্টু করে দেওয়ার ফলে আমাদের হয়ে যাচ্ছে কি, এটা থাকছে পড়ে। এবার এখানে আমাদের এই দুটো কেটে যাচ্ছে, তাহলে এগুলো পড়ে থাকছে। এবার এখানে যেটা পড়ে থাকছে সেখানে এটাকে এবার যেটা পড়ে এখানে আবার A² কমন যাচ্ছে, এখানে এইটা তিনটের মধ্যে কিন্তু A² কমন যাচ্ছে। তো A² কমন নিয়ে 0-এর সাথে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে RPB² থাকে, এখানে PQC² থাকে, আর এখানে A²QR থাকে, ঠিক আছে। তারপরে কি করা হয়েছে, তারপরে এখানে মাইনাসটা কমন নেওয়া হয়েছে, সবার মধ্যে মাইনাস, তাই মাইনাসটা কমন নিয়ে সব করে প্লাস হয়ে গেছে। আর তারপরে সবাইকে PQR দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, সবাইকে PQR দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। ভাগ করে দেওয়ার ফলে কাটাকুটি করে B²/Q প্লাস C²/R প্লাস A²/P সমান 0, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছি সেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। এই ছিল দীর্ঘর সেকেন্ড অঙ্কটা। এরপরে যেটা আমাদের নেক্সট ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে দীর্ঘ 3 নম্বর অঙ্কটা। বা 3 নম্বর অঙ্কটা কিন্তু আমি এখানে সলিউশন করাইনি, কারণ এটা অলরেডি তোমাদের যে এসেনদের বই উদাহরণ 22-এ কিন্তু অঙ্কটা করে দেওয়া আছে। শুধুমাত্র ওখানে cos ইনভার্স 1/3 আছে, সেটাকে আমাদের এখানে π/2 হবে, এটা π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3 পূরণ করতে বলেছে। আমি প্রত্যেকেই জানি, আমরা ইনভার্স থিওরি চ্যাপ্টারে পড়েছিলাম যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2। সেখান থেকে কিন্তু আমরা বলতে পারি কস ইনভার্স এক্স মানে π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, এটা এখানে করা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে 3 নম্বর অঙ্কটা। লাস্ট যে অঙ্ক সেটা হচ্ছে 4 নম্বর অঙ্কটা, যেটা তোমাদের লাস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই দিক কোসাইন এবং দিক অনুপাতের 4 নম্বর অঙ্কটা। তার আগে অঙ্কটা করার আগে তোমাদের ছবিটা দেখিয়ে দিতে হয়, একটু ছবি কেন আঁকতে বলেছে, যদি একটি সরলরেখা একটি ঘনকের 4টি কর্ণের সঙ্গে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো যে cos² আলফা cos² বিটা এবং প্লাস cos² গামা প্লাস cos² ডেল্টা সমান 4/3। এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কটা ছবি আঁকতে হবে। ছবি আঁকলে লেখা কম লিখতে হবে, ছবি না আঁকো তাহলে প্রচুর লেখা লিখতে হবে তোমাদেরকে। আমি কী করছি, একটা ঘনকটাকে একটা 3D যে প্লেন XY, এটা XY এবং Z যে 3D প্লেন হয়, সেই প্লেনের মধ্যে আমি ঘনকে ছবি নিয়েছি, এটা 3D হিসাবে নিয়েছি। এবং এখানে আমাদের ছবিটা দেখতে পাচ্ছ, এবং ঘনকটা প্রতিটি বাহু অবশ্যই সমান হবে যেহেতু, আর ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য লেখা হয়েছে A। ঘনকের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য আমি এখানে A ধরে নিয়েছি। যার ফলে যদি এটা একটা ঘনকের বাহুর মধ্যে পড়ে যাচ্ছে, আসলে এটা আমরা একটা সমতলেও পড়ে গেছি তাই বোঝা যাচ্ছে না। যদি তুমি এটা 3D হিসেবে কল্পনা করো,
যে যেখানে ভিডিওটা দেখতে হচ্ছে তার সে যে রুমের মধ্যে আছে সেই রুমটার মধ্যে কল্পনা করবে নিজেকে, সেই রুমটার মধ্যে একটা বিন্দু রেখে কল্পনা করবে যে বিন্দুটা কোথায় আছে, এবং সেম ডিস্টেন্সে সমস্ত জায়গা থেকে সেম ডিস্টেন্সে একটা বিন্দু নিয়ে নেবে। আমি ধরেছি এখান থেকে ধরা ডিস্টেন্সে নেওয়া হয়েছে, এবং এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুতে ওয়াই আছে 0 হবে। তাই এই যে এ বিন্দু আছে, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a,0,0 হবে। আর যেহেতু বি বিন্দুটা XY প্লেনের মধ্যে XY প্লেনে আছে, তাই বি বিন্দুতে এই Z0 হয়ে যাবে। আর সি বিন্দুটা যেহেতু ওয়াই অক্ষের উপরে আছে, সরি, তাই সি বিন্দুতে মানে ওয়াইটা থাকবে, বাকি দুটো এক্স আর জেড 0 হবে। আর পি হচ্ছে একদম পুরো, মানে মনে করো তুমি ঘরকে কল্পনা করো, ঘরের সিলিং থেকে কোনো কিছু ঝুললে সেইটা মনে করো পি, ঠিক আছে, এবং এখানে যার দৈর্ঘ্য বস্তু সবই আছে। এটা কোনো অক্ষের উপরে নেই বা কোনো XY প্লেন বা XZ প্লেন কোনো জায়গায় নেই। এটা দেখে মনে হচ্ছে YZ প্লেনে আছে, কিন্তু তাই নয়। এখানে YZ প্লেনে আছে কিন্তু কিউটা রয়েছে, পিটা ওভাবে নয়। এটা আমাদের এরকম মনে হচ্ছে, কিন্তু যখন তুমি কল্পনা করবে বুঝতে পারবে, এটা 3D কল্পনা করলে বুঝতে পারবে তোমরা। তো কিউ হচ্ছে, যেহেতু কিউটা আছে এখানে জেড আর ওয়াই এর সমতলে আছে, তাই এখানে এক্সটা 0 হয়েছে। আর আর বিন্দু যেটা অক্ষের উপরে, তাই XY 0, আর মানে আর যেটা হচ্ছে এখানে এ। ঠিক আছে, এই হচ্ছে ছবিটা। সবাইকে ছবিটা কিন্তু এভাবে আঁকতে হবে, এবং তোমরা প্রত্যেকে এ লিখে নেবে। এই জায়গায় তোমরা চাইলে বিও ধরতে পারো, কোনো ম্যাটার করে না, বাহুগুলোকে, বা এক্সও ধরতে পারো। এক্স ধরবে না, অন্য কিছু ধরতে পারো, ঠিক আছে। এইবার অঙ্কে চলে আসি। এবার ধরি ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য একক, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা OP, AQ, BR, CS দেখতে পাচ্ছ। এখানে OP, AQ, BR, CS ও 4টি কর্ণ নিয়ে নিয়েছি। এই ছবিতে 4টি কর্ণ দেখে না, এই যে OP একটা কর্ণ ধরা হচ্ছে, ওপিকে একটা কর্ণ ধরা হচ্ছে, ওপিকে একটা কর্ণ ধরা হচ্ছে। তারপরে বি আরকে একটা কর্ণ ধরা হচ্ছে। এ কি একটা কর্ণ, তোমার কল্পনা করলে বুঝতে পারবে নিজেকে রেখে। একটা ঘরের কোণা টু কোণা দেখে নেবে, সে কর্নার টু কর্নার। তারপরে এদিকে হচ্ছে আমাদের বিয়ার একটা কর্ণ, আর সিএস হচ্ছে কর্ণ, একটা সিএস একটা কর্ণ। 4টে কর্ণ, এবারে 4টে কর্ণ লেখা হয়েছে। এবার যদি বলা হয় যে ওপি এর দিক অনুপাত, ওপি মানে, এখানে চলে আসি, ওপি মানে কি, ওপি দিক অনুপাত কী হবে, তাহলে পি থেকে ও মাইনাস হবে, তাহলে A-0, A-0, আলটিমেটলি এ হবে, মানে এ মানে আলটিমেটলি তোমাদের হচ্ছে 1-1-1ই হবে, ঠিক আছে। ওপি এর দিক অনুপাত 1-1-1 হবে। ঠিক সেমভাবেই তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু পজ করে তোমরা ছবিটা এঁকে নেবে আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। AQ এর দিক অনুপাত হবে -A, বি যেটা কাটাকুটি করে -1-1-1 হচ্ছে। বিআর এর দিক অনুপাত পাওয়া যাচ্ছে একইভাবে। তারপরে CS এর দিক অনুপাত পাওয়া যাচ্ছে একইভাবে, সে দিক অনুপাত, ওকে, 1-1-1। এবার ধরা যাক, দেখো কী করা হয়েছে, ধরা যাক ওরা বলেছে না যে একটি সরলরেখা, কোশ্চেনে দিয়ে দিয়েছে একটি সরলরেখা 4টি কোণের সাথেই আলফা, বিটা, গামা, ডেল্টা কোণ উৎপন্ন করেছে। তো যাক এল একটি সরলরেখা যেটা কোণকে 4টি কোণের সাথে আলফা, বিটা, গামা, ডেল্টা কোণ উৎপন্ন করে। তাহলে দেখো, তাহলে এল করে, এবং এল সরলরেখার দিক কোসাইনগুলি যদি LMN হয়, যদি এল সরলরেখার দিক কোসাইনগুলি LMN হয়, তাহলে কী হবে, তাহলে এল সরলরেখা OP এর সাথে যে যদি যে কোণটা করেছে আলফা কোণ, তার কী হবে, কস আলফা কী হবে, কস আলফা অ্যাকচুয়ালি কী হবে L×1, কারণ আমরা OP এর যে আমাদের দিক অনুপাত সেটা হচ্ছে 1-1-1 পেয়েছি, 1-1-1। তাহলে 1-এর সঙ্গে L গুণ করলে Lই হবে, 1-এর সঙ্গে M গুণ করলে M হবে, আর N গুণ করলে N হবে। সেই জন্য আলটিমেটলি আমি ডিরেক্ট লেখা হয়েছে এখানটায়। তাহলে cos alpha equals to L plus M plus N by root 1 plus 1 plus 1 যেহেতু 1-1-1 রয়েছে, মানে root over of a square plus b square plus c square হয় যেটা আর কি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা ফর্মুলা কি, LA plus MB plus NC by root a square plus b square plus c square। কিন্তু এখানে
যেহেতু আমাদের ABC 111 আছে তাই জন্যে এখানে লিখতে লাগেনি, সবকটি এলিমেন্ট হয়েছে। আর এরা যে √3 হলো আর L প্লাস M প্লাস N। সিমিলারলি আমরা কস বিটাও কীভাবে পেলাম, কস গামাও কীভাবে পাওয়া গেল, কস ডেল্টা কীভাবে পাওয়া গেল। এইবার LHS দেওয়া আছে কোশ্চেনে, যেটা আমাদের দিয়েছে কোশ্চেনে LHS, সেটা হলো cos স্কোয়ার আলফা প্লাস স্কোয়ার বিটা প্লাস স্কোয়ার গামা প্লাস স্কোয়ার ডেল্টা সমান সমান 4/3 আমার দেখাতে বলেছে। তো এটা LHSটা নিয়ে নিলাম। এখানে আমার এখানে দেখো প্রত্যেকে যে কিন্তু 1/3টা কমন আছে, আর যেটা যেহেতু স্কোয়ার হচ্ছে তাই 1/3টা একেবারে কমন নিয়ে নিলাম। আর এটার মান বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দেওয়া হয়েছে এই মানটা বসিয়ে দেওয়া হচ্ছে আলটিমেটলি cos আলফা যে মানটা, সেই মানটা এখানে বসিয়ে দেওয়া হচ্ছে এখানটাতে। L প্লাস M প্লাস N বাই √3 হোল স্কোয়ার করলে 3 এর বাইরে চলে আসবে, তাহলে L প্লাস M প্লাস N হোল স্কোয়ার। একইভাবে -L প্লাস M প্লাস N হোল স্কোয়ার করে লেখা হলো। লেখার পরে কী করা হয়েছে এখানে, লেখার পরে এটাকে A প্লাস B প্লাস C হোল স্কোয়ার সূত্রে ফেলা হয়েছে, A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA। আচ্ছা, যখন আমরা এটা লিখছি তখন এটা আবার -A রয়েছে। প্রত্যেক ফর্মুলা জানো যে A স্কোয়ার বলে হবে প্লাসই হয়, L স্কোয়ার প্লাস M স্কোয়ার N স্কোয়ার হবে। কিন্তু যখন আমরা AB লিখবো তখন যখন আমরা এর সাথে করবো 2AB মানে 2LM যখন লিখবো তখন কিন্তু মাইনাস হবে, আর যখন আমরা 2LN লিখবো তখনও কিন্তু মাইনাস হবে, আর 2MN লেখার সময় কিন্তু আবার প্লাস হবে, যেহেতু দুটোই প্লাসে রয়েছে। সেরম সিস্টেম করে এটাও করা হয়েছে, এটাও ক্যালকুলেশন করা হয়েছে, এটারও ক্যালকুলেশন করা হয়েছে। এই A প্লাস B প্লাস C হোল স্কোয়ার ফর্মুলা লেখার সময় মাথায় রাখবে, যদি কোনোটাতে মাইনাস থাকে, যদি B এর আগে মাইনাস থাকে বা C এর আগে মাইনাস থাকে, তাহলে তার সঙ্গে যার গুণ হবে তখন সেখানে নেগেটিভ হয়ে যাবে। যেমন এখানে যখন করছি আমরা, এখানে কিন্তু আবার LM দুজনেই মাইনাস, তাই যখন আমরা LM লিখবো তখন কিন্তু আলটিমেটলি প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। এই যে এখানে প্লাস লেখা হয়েছে। যখন আমরা LN লিখবো তখন কিন্তু আবার মাইনাস লিখতে হবে, যখন আমরা MN লিখবো তখন কিন্তু মাইনাস লিখতে হবে। এখানে আমরা যখন আমরা MN লিখবো বা ML লিখবো তখন কিন্তু LM লিখলেও মাইনাস হবে আর MN লিখলেও মাইনাস হবে। এই যে LM এ মাইনাস আর MN এ মাইনাস, কিন্তু LN আবার LN হবে প্লাস। এইভাবে এটা হয়েছে। এবার এখানে দেখবো তোমরা 4টে L স্কোয়ার আছে, L স্কোয়ার L স্কোয়ার L স্কোয়ার, 4টে L স্কোয়ার, তাহলে 4L স্কোয়ার, 4টে M স্কোয়ার, 4টে N স্কোয়ার আছে। আর বাকিগুলো কেমন কেটে গেছে দেখো, 2LM প্লাস মাইনাস কেটে গেল, 2LN প্লাস মাইনাস কেটে গেল, 2MN প্লাস মাইনাস কেটে গেল, 2LN মাইনাস N প্লাস কেটে গেল, 2MN মাইনাস 2MN প্লাস কেটে গেল, 2LM মাইনাস 2LM প্লাস কেটে গেল, সব এই পার্টগুলো সব কেটে যাচ্ছে সব। এই জন্য আলটিমেটলি শুধু এগুলোই পড়ে থাকছে। এই কারণে এখান থেকে 4 কমন নেওয়া হয়েছে, পড়লে থাকছে L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার, যার মান অলরেডি আমরা জানি 1, আমরা পড়েছি সেকেন্ড চ্যাপ্টারে, ঠিক আছে, সমান সমান 4/3 হয়ে গেল অ্যান্সার, যেটা আমাদের প্রুফ করতে বলেছিল, প্রমাণিত, প্রুফড। এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যেগুলো পরীক্ষা আসে দিক কোসাইন এবং দিক অনুপাতের। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি পরে নেক্সট ভিডিওতে তোমাদের যে ইম্পর্টেন্স অঙ্ক যেগুলো 3D থেকে আছে, 3D যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেখানকার 3D মানে চ্যাপ্টার 4 ভিক্টরের 4-এর A B C D E থেকে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, সেইগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে করে দেবো। সেইগুলো সলিউশন তোমরা পেয়ে যাবে। ওর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে।